ভূতের গল্প কথা উইথ নীলা চৌধুরী। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। এতদিন আপনারা আমাকে যেভাবে লিখেছেন, যেভাবে আপনারা মেল করেছেন, আপনারা কমেন্টস করেছেন যে আপনারা ওয়েট করতেছেন আমার স্টোরির জন্য। আসলে এই ভালোবাসাটুকু না পেলে হয়তো আমার আর স্টোরি শেয়ার করতে আসা হতো না। তো আমি বলেছিলাম আপনাদের, অনেককে রিপ্লাই দিয়েছিলাম। ব্যক্তিগত কিছু কারণে আমি আপনাদের কাছে আসতে পারতেছি না এই মুহূর্তে স্টোরি নিয়ে। তবে তার মধ্যেও আমার সিচুয়েশনটা এখন ভালো না হলেও আপনাদের ডাকে আসলে সাড়া না দিয়ে পারলাম না। চেষ্টা করলাম আপনাদের জন্য আজকে একটা কাহিনী নিয়ে আসতে, যদিও খুব বেশি চাপের মধ্যে আছি, মেন্টালি বলেন বা যেটাই বলেন। তো আপনারা আজকের যে কাহিনী, আমি বেশি কিছু না বলে চলে যাব আজকের কাহিনীতে। আপনারা আজকের কাহিনীটি শুনে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি চলে যাচ্ছি সরাসরি আজকের স্টোরিতে। ফিরে এলাম আমি আজকের যে কাহিনী, সেই কাহিনীটি নিয়েই। এই কাহিনীটি আমাকে অনেক আগেই, প্রায় 3-4 সপ্তাহ আগে আমাকে একজন আমাদের ইমেইলে লিখেছেন। তার নাম হচ্ছিল তুহিন। তো তুহিন আমাকে বলেছিল আমার মতো করে আমি যাতে স্টোরিটা শেয়ার করি। আসলে আমি দুঃখিত, অনেক সময় পার হয়ে গিয়েছে, আমি স্টোরিগুলো শেয়ার করতে পারিনি। আমার মেইলের মধ্যে কিন্তু অনেক স্টোরি এখনও পড়ে আছে, কিন্তু সময়ের অভাবে এবং আমার ব্যক্তিগত সমস্যার কারণে স্টোরিগুলো আনতে পারতেছি না। চেষ্টা করব ফাঁকে ফাঁকে আপনাদের সাথে শেয়ার করার। তো তুহিন যেভাবে লিখেছে, সেদিন তুহিন শহর থেকে তার গ্রামের দিকে যাত্রা করেছিল এবং যেই বাসটাতে উঠেছিল সেটা যাচ্ছিল রত্নাপুর নামে একটা গ্রামের দিকে। এবং একসময় বাসটা শহর ছেড়ে যখন রত্নাপুর এসে 3 রাস্তার মোড়ে দাঁড়ায়, তখন গভীর রাত, চারদিকে ভয়ঙ্কর অন্ধকার, শুনশান নীরবতা, কোনো সারা শব্দ নাই বললেই চলে। শুধুমাত্র ঝিঝি পোকার ডাক এবং গা ছমছমে একটা পরিবেশ। তো তুহিনের জানাশোনা পরিবেশ এবং তুহিনের চিরচেনা সেই গ্রাম, কিন্তু রাতের অন্ধকারে সেই শুনশান নীরবতার মধ্যে অন্যরকম একটা অজানা একটা পরিবেশের সৃষ্টি করেছিল। এবং তুহিনের কাছে পরিবেশটাই গা ছমছমে মনে হচ্ছিল। এবার বলেনি তুহিন শহরে লেখাপড়া করতেছিল। আমি স্পেসিফিকভাবে বলবো না সে কোথায় লেখাপড়া করছিল। সে অনার্স 2য় বর্ষের স্টুডেন্ট ছিল, সে যেভাবে লিখেছে। তো সে মূলত শহরে লেখাপড়া করতো এবং সেখান থেকেই গ্রামে যাচ্ছিল। এবং সেটার পেছনে একটা কারণ ছিল, সেটা হচ্ছে তার মায়ের অসুস্থতা। তো যাই হোক, মায়ের অসুস্থতার কথা শুনে সে চলে আসে তার গ্রামের মধ্যে। এবং যদিও বা আস্তে আস্তে রাত অনেক হয়ে যায়, তারপরও সে বাস থেকে নেমে সে গ্রামের দিকে হাঁটা শুরু করে। তো তার সেই বাস যেখানে নামিয়ে দিয়েছিল আর কি, যেই বাস স্ট্যান্ডটা, সেখান থেকে তার বাড়িতে পৌঁছাতে হলে 40-45 মিনিট মতো কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। এই রাস্তা তুহিনের পরিচিত এবং তুহিন এই রাস্তা দিয়ে চলাচল করেছিল এবং বলতে গেলে তার চিরচেনা। তো যাই হোক, মায়ের অসুস্থতার চিন্তা তার মাথার মধ্যে বর করেছিল এবং সেই সময় আসলে রাতের যে নীরবতা, রাতের যে ভয়, সেটা থাকলেও তুহিনের মধ্যে তেমন একটা কাজ করতেছিল না। কারণ তাকে বাড়ি যেতে হবে এবং তাকে বাড়ি পৌঁছতে হবে। সেই চিন্তা করেই তুহিন হাঁটা দেয় এবং হাঁটতে হাঁটতে এক সময় বাস স্ট্যান্ডটা ছেড়ে সে গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে থাকে। তো কাঁচা রাস্তা, আপনাদের আগেই বলেছিলাম, রাস্তায় রাতের বেলা এত গভীর রাতে আসলে গ্রামে জনমানবের চিহ্ন তো দূরের কথা, শুধুমাত্র ঝিঝি পোকার ডাক আর ব্যাঙের ডাক ছাড়া কিন্তু কোনো কিছু শোনার কথা না। তো তুহিন হাঁটতেছে, যদিও তার মনের মধ্যে অজানা একটা ভয় কাজ করতেছিল। আমি আপনাদের আগেই বলেছিলাম, কারণ রাতের বেলা নিজের চিরচেনা পরিবেশ বা নিজের চিরচেনা জায়গাগুলোও কিন্তু অন্যরকম একটা রূপ ধারণ করে। তো একটা সময় তুহিন চিন্তা করতেছিল তার মনের মধ্যে যে ভয়টা, এটা কি আসলে ভূতের ভয় বা এই ধরনের কোনো কিছু ভয়। তো পরক্ষণেই তুহিন চিন্তা করে, না আসলে সেই তো এই সমস্ত জিনিস নিয়ে খুব বেশি ভয় পায় না বা তেমন একটা কিন্তু বিশ্বাসও করে না। যাই হোক, সেইগুলা মনের থেকে ঝেড়ে ফেলে সে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করে এবং হাঁটতে থাকে। খুব টেনশন হচ্ছিল, তার মায়ের অসুস্থতার কথা বারবার মনে পড়তেছিল।
তো হাঁটতে হাঁটতে সেই মেঠো পথ ধরে মানে ঠিক যে মানে একটা খোলা প্রান্তরের মতো জায়গার মধ্যে এসে শিমুল একটা গাছ ছিল। সেই শিমুল গাছটা কিন্তু আগে থেকেই তুহিন চিনত, তার পরিচিত। তো সেই শিমুল গাছটা পার হওয়ার পর ছিল একটা কবরস্থান, খুব পুরনো একটা কবরস্থান, যেখানে অনেক আগে মানে লাশ দাপন করা হতো। সেটা হয়তো তার দাদার আমলে, মানে রিসেন্টলি বা কারেন্টলি কোনো কবর সেখানে মানে দেওয়া হয় না, অনেক পুরনো কবরস্থান আর কি। তো সে একসময় শিমুল গাছটা পার হয়ে সেই কবরস্থানটা পার হয়ে চলে আসে সামনের দিকে। এমন সময় সে একটা জিনিস খেয়াল করে, মানে কিছুটা দূরে তার থেকে হয়তো 200-400 মিটার সামনের দিকে একটা কুকুরের মতো অবয়ব, কুকুর বললে আসলে ভুল হবে, জিনিসটা দেখতে যদিও 4 পায়ে একটি জন্তু কিন্তু সাইজে কিন্তু অনেক বড়, এরকম একটা জিনিস ঠিক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। তুহিন এই জিনিসটা লক্ষ্য করে হালকা চাঁদের আলো বা জ্যোৎস্নার আলো যেটাই বলেন, সেরকম একটা আলোর মধ্যে দিয়ে, তো খুব ফকফকা জ্যোৎস্নার আলো কিন্তু সেদিন ছিল না, সেদিন রাতে ছিল না, হালকা জ্যোৎস্নার আলোর মধ্যে তুহিন এরকম একটা জিনিস আবিষ্কার করে। এবং সেই চিন্তা করে আসলে এটা কি কোনো শেয়াল বা কুকুর কিনা, আর যদি কুকুর বা শেয়াল হয় তাহলে সেটা এত বড় কেন। তো সেই জিনিসটা আরো ভালোভাবে দেখার জন্য বা ভালোভাবে খেয়াল করার জন্য আর একটু সামনের দিকে হেঁটে যায়, এবং খুব মানে কাছাকাছি যখন সে পৌঁছে যায় জিনিসটার, ধরেন 100-200 ফিট তার থেকে আর দূরত্ব, এমন টাইমে সে দেখে আসলে সেই জন্তুটা অনেক বেশি সাইজের বড়, বলা যায় অনেকটা নেকড়ে বা বাঘের সাইজ, এই টাইপসের একটা কুকুরের মতো জন্তু। এমন মানে সেই জন্তুটার গায়ের কালার হচ্ছে কুচকুচে কালো, মানে একদম অন্ধকারের সাথে মিশে গেলে যেরকম কালো হয় ঠিক সেরকম কালো রঙের একটা 4 পায়ে জন্তু। জিনিসটা দেখার সাথে সাথে মানে তুহিনের মনের মধ্যে যে হালকা ভয়টা ছিল সেটা একসময় বড় একটা ভয়ে পরিণত হয়, এবং খুব মেন্টালি মানে তাকে প্রেশারাইজড করতে থাকে অজানা একটা ভয়। তো এমন সময় সে শুনে দূরের থেকে মানে গ্রামের যে প্রান্তর বা ছিল বা প্রান্তরের থেকে যে গ্রামের যে দূরত্ব, সেখান থেকে অনেকগুলা কুকুর একসাথে ঘেউ ঘেউ করে, মানে রাতের বেলা কুকুররা যেরকম ডাকে ঠিক সেইভাবে কুকুরগুলা ডাকতেছে, এবং সেই যে 4 পায়ে জন্তুটা, কালো জন্তুটা, সেটা আস্তে আস্তে তুহিনের দিকে হেঁটে আসতেছে। তো জন্তুটা যখন তুহিনের খুব কাছাকাছি চলে আসে, 50 ফিটের মতো দূরত্ব বা তারও কম, এমন সময় একটা জিনিস সে খেয়াল করে, আসলে সেই জিনিসটার যেই অশরীরী বা যেটাই বলেন, তার পুরো শরীরের মধ্যে চামড়া আছে, কিন্তু মাথার যে অংশটা সেখানে কোনো চামড়া নাই, একদম পুরো মুখটাই মনে হচ্ছে মানে স্কিনলেস, ওই যে কুকুরের মতো শেপ, কিন্তু তার দাঁতের পাটি এবং ব্রেইন সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। মনে হচ্ছে কেউ যদি একটা কুকুর বা একটা নেকড়ের শরীরের সবটুকু চামড়া রেখে শুধু মুখের অংশটুকু যদি চিলিয়ে ফেলা হয় যেরকম দেখাবে, ঠিক ওই রকম। এবং এই জিনিসটা এত বিভৎস লাগতেছিল, তুহিন আসলে কতটুকু ভয় পেয়ে যায় নিজের মনের অজান্তে সে আসলে বুঝতে পারে না। তো জিনিসটা যখন সামনের দিকে তার দিকে আগাতে থাকে, সে আস্তে আস্তে পেছনের দিকে আগাতে থাকে। সে যে দৌড় দিবে সেই শক্তিটুকু আসলে তার মধ্যে ছিল না, মনে হচ্ছিল তার পা দুটো কেউ বেঁধে রেখেছে বা তার পা দুটো অসাড় হয়ে গিয়েছে। এভাবে সে কিছুক্ষণ পেছনে মানে হাঁটার পর ওই জিনিসটা খুব কাছাকাছি চলে আসে, এবং ওই কাছাকাছি আসার পর সে আসলে নিজেকে বাঁচাতে বা আত্মরক্ষার জন্য একটা জিনিসই করে, সেটা হচ্ছে তার পকেটের ভেতর যে ফোনটা ছিল সেই ফোনটা ওই জিনিসটার দিকে ছুঁড়ে মারে। এবং হিতের বিপরীত হয়, ফোনটা ছুঁড়ে মারার সাথে সাথে ওই জিনিসটা আসলে খুব দ্রুত তার উপর লাফিয়ে পড়ে, এবং লাফিয়ে তার গায়ের উপর পড়ে মানে তাকে কামড়ানো শুরু করে। এভাবে কামড়াকামড়ি যখন চলতেছিল, তুহিন সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা, সে ছাড়ানোর চেষ্টা করতেছিল, কিন্তু আসলে সেই অশরীরী বা সেই জিনিসটার সাথে সে কোনোভাবেই পেরে উঠতেছিল না, তার সারা শরীরের মধ্যে সেটা কামড়িয়ে যাচ্ছিল। এবং একটা সময় তুহিন কখন যে জ্ঞান হারিয়ে ফেলে সেটা আসলে সে বুঝতে পারেনি। তো তার জ্ঞান ফিরে সেটা
ঠিক কয়টার দিকে বা কত সময়ের দিকে সে জানে না, সে খেয়াল করে তার শরীরের মধ্যে বৃষ্টির ফোঁটার মতো মানে পানির ফোঁটা ফুটতেছে, এবং সে চোখ খুলে তাকায়, দেখে একজন লোক তার সামনে মানে তার পাশেই দাঁড়িয়ে আছে, সাদা হালকা মানে পাঞ্জাবির মতো পরা, তার তার দৃষ্টিভঙ্গিতে সেটা মনে হচ্ছিল একটা পাঞ্জাবি পরা একজন লোক, খুব সুন্দর একজন লোক, সাদা মুখের মধ্যে দাড়ি, দেখে বয়স্ক মনে হচ্ছিল, মুরব্বী টাইপের। এরকম একজন লোক খুব হাসি মুখে তুহিনের দিকে তাকিয়ে আছে এবং তুহিনকে বলতেছে, বাবা ওঠো। তো তুহিন চিন্তা করে তার সাথে কি ঘটেছিল, এবং সে তার পুরো শরীরের মধ্যে মানে প্রচন্ড ব্যথা বা যন্ত্রণা অনুভব করে। সে যে উঠে দাঁড়াবে সেই শক্তিটুকু মানে তার মধ্যে ছিল না। তো সে তার হাতটুকু মানে তার হাতটা উপরের দিকে তুলে দেয়, এবং ওই যে লোকটা দাঁড়িয়েছিল সেই লোকটা তার হাতটা ধরে ওঠা মানে তুহিনকে মাটি থেকে ওঠার জন্য হেল্প করে, এবং তুহিন উঠে দাঁড়ায়। তো তুহিনকে বলে, বাবা তুমি এই গাড়িটার মধ্যে উঠে বসো। এবং তুহিন দেখে একটা ঘোড়ার গাড়ি, অনেকটা সেই আমলের রাজা বাদশাদের যে ঘোড়ার গাড়িগুলো ছিল, অনেকটা পেছনের দিকে মানে রুমের মতো করে ক্যাবিনের মতো করা ছিল, এবং সামনের দিকে ঘোড়া থাকতো, ঠিক ওই রকম একটা ঘোড়ার গাড়ি। তো সে বুঝতে পারে না এমন দিনে তার গ্রামের মধ্যে ঘোড়ার গাড়ি কোত্থেকে আসবে, কারণ এই দিনে বা এমন সময় কিন্তু ঘোড়ার গাড়ির কোনো প্রচলন বা কল্পনাও করা যায় না। তো যাই হোক, তার পরিশ্রান্ত দুর্বল দেহ নিয়ে সে আর অত কিছু চিন্তা করতে পারে না, সেই ঘোড়ার গাড়িটার মধ্যে উঠে বসে, এবং ওই লোকটা ঘোড়ার গাড়িটা চালানো শুরু করে। তো ঘোড়ার গাড়িটা যখন চলতেছিল, খুব দ্রুত চলতেছিল, তুহিন একটা সময় চিন্তা করে, আমি আসলে কোথায় যাচ্ছি, বা এই মানুষটাই বা কে, কোথায় আমাকে নিয়ে যাচ্ছে। তো এই চিন্তা করে সে একটু ওই যে ক্যাবিনের ভিতর ছিল মানে যে ঘোড়ার গাড়ির যে রুমের মতো ছিল, সেখান থেকে একটু মাথাটা বের করে দেখার চেষ্টা করে আসলে সে কোথায় যাচ্ছে বা তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এবং সে মাথা বের করার পর ওই ক্যাবিনের ভিতর থেকে সে দেখে সামনে দুইটা ঘোড়া খুব দ্রুত ছুটে চলেছে, এবং ওই লোকটা বসে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, ওই যে দুইটা ঘোড়া চলতেছিল, ওই দুইটা ঘোড়ার একটা ঘোড়ারও মাথা নাই। মাথাবিহীন দুইটা ঘোড়া খুব দ্রুত সামনের দিকে তার গ্রামের দিকে এগিয়ে চলতেছে, এবং ঘোড়ার লাগাম ধরে বসে আছে সেই লোকটা। তুহিন সেই সময়ে মানে আসলে আবারও জ্ঞান হারাবে কিনা এরকম একটা সিচুয়েশন, কিন্তু সে চিন্তা করে, এবার যদি আমি জ্ঞান হারাই তাহলে হয়তো আমি আর বেঁচে ফিরতে পারবো না, এখন আমার কোনো কিছুই করার নাই, নিয়তি আমাকে যেদিকে নিয়ে যায় আমি বরং সৃষ্টিকর্তাকে স্মরণ করি। তো তুহিন মনে মনে আল্লাহকে স্মরণ করতে থাকে, তার জানা মতো যত দোয়া দরুদ ছিল সবকিছু পড়তে থাকে, এবং সে চোখ বন্ধ করে থাকে। সে চিন্তা করে যতক্ষণ পর্যন্ত এই ঘোড়ার গাড়ি থামবে না সে কোনো শব্দ করবে না, এবং সে বাইরেও আর তাকাবে না। একটা সময় সে দেখে সে ঘোড়ার গাড়িটা থেমে গিয়েছে, এবং সেই বয়স্ক লোকটা তুহিনকে গাড়ি থেকে নামতে বলে, এবং তুহিন আসলে কিভাবে নামবে সে চিন্তাটাই করতে থাকে। সে ভয়ে চোখ খুলতেছিল না। তারপরও তাকে যখন 2-3 বার ডাকা হয় সে চোখ খুলে দেখে সে তাদের বাড়ির উঠানের মধ্যেই দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে, মানে ঘোড়ার গাড়িটা নিয়ে। তো এক লাফে সে সেখান থেকে নেমে যায়, এবং নেমে সে আসলে ওই লোকটাকে কোনো কিছু বলবে তো দূরের কথা, সে এত বেশি ভয় পেয়েছিল সে মা মা চিৎকার দিয়ে মানে ঘরের ভিতরে ঢুকে যায়। তো ঘরের ভিতর ঢোকার পর সে এরকম মানে তার এরকম অবস্থা দেখে তার মা ঘুমাচ্ছিল, তিনি লাফ দিয়ে উঠে পড়েন এবং উঠে দেখেন তার ছেলে শহর থেকে চলে আসছে। তো মা বলে, বাবা তুই এত রাতে আসলি, কিভাবে আসলি, কি হয়েছে? তো তুহিন আসলে সেই সময় এই বিষয়টা এক্সপ্লেন করবে, সেই অবস্থা তার ছিল না। সে তার মাকে বলে একটু তাকে ঝেড়ে দিতে, এবং সে তার মায়ের পাশে সেদিন রাতে ঘুমিয়ে যায়। তো পরদিন সকালে তার মাকে এই বিষয়গুলো শেয়ার করে, এবং শেয়ার করার পর তার মা আসলে অদ্ভুত একটা কাহিনী তাকে শোনায়। সেটা হচ্ছে, তুহিনের দাদা যখন বেঁচে ছিল তখন ওনার অনেকগুলা জিন ছিল, এবং ওই জিন যেগুলো ছিল সেগুলো নাকি
তুহিনের দাদা মারা যাওয়ার পরেও তাদের পরিবারের অনেক উপকারে এসেছিল, মানে তারা অনেকভাবেই চেষ্টা করেছিল তাদের পরিবারের খারাপ সময়ে বা বিপদের সময় জিনগুলা সাহায্য করতে। তো তুহিনের মা সন্দেহ করে বা চিন্তা করে ওই যে রাতের বেলা ঘোড়ার গাড়ি নিয়ে লোকটা এসেছিল সেটা হয়তো তুহিনের দাদার সেই জিন বা জিন বন্ধুগুলা তাকে বিপদের মধ্যে সাহায্য করে বাড়ি পর্যন্ত এনে দিয়েছিল। তো যাই হোক, সেটা ভালোই ছিল, তুহিনের জীবনে খারাপ কোনো ঘটনা ঘটতে পারত, বা তাকে যে প্রথমে আক্রমণ করেছিল সেই নেকড়ে রূপী বা কুকুর রূপী জিনিসটা, সেটা হয়তো কোনো খারাপ জিন ছিল এবং সেখান থেকে হয়তো রক্ষা করার জন্য ভালো জিনটা এসেই তাকে এভাবে উদ্ধার করে। এটাই ছিল তুহিনের পাঠানো আমাকে স্টোরি বা কাহিনী, যেটাই বলেন, তবে এটা তার জীবনে ঘটা বা তার জীবনের অভিজ্ঞতা বলা যায়। তো ধন্যবাদ তুহিনকে আমাদের সাথে এত সুন্দর একটা স্টোরি শেয়ার করার জন্য। আমি আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আপনারা আসলে যেভাবে ওয়েট করতেছেন, সবাই যেভাবে স্টোরি শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, এটা আসলে আমি কখনো কল্পনা করিনি।